নমস্কার বন্ধুরা, রেড এফএম সাসপেন্স তোমায় স্বাগত। আজ তোমরা শুনবে লেখিকা অর্পিতা মজুমদারের কলমে তারানাথ ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও বটপুরি গ্রামের বিভীষিকা। আজকের গল্পের সূত্রধর এবং তারানাথের ভূমিকায় রয়েছি আমি দীপ্ত কর্মকার, আর সকল নারী চরিত্রের ভূমিকায় রয়েছে কেয়া চৌধুরী জুই। তাহলে শুরু করছি আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও বটপুরি গ্রামের বিভীষিকা। কই কিশোরী, কোথায় গেলে? আজ এত তাড়াতাড়ি ফিরলে? বাড়ি যাওনি বুঝি? নাকি সরাসরি অফিস থেকে বাড়ি ফিরলে? কদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাছাড়া অফিসের প্রচণ্ড কাজের চাপ। মনে হচ্ছে সব কিছু ছেড়ে কামাখ্যায় চলে যাই। ভালো লাগলো তোমার কথা শুনে। তা বলি কামাখ্যায় গিয়ে খাবে কি শুনি? কি আর খাবো বাপু জানি নে, এত চাপ শরীর আর সইছে না, বুঝলে? মাথা পাগল পাগল হয়ে যাচ্ছে। হয়েছে হয়েছে, বুঝেছি। চলো আজ সন্ধ্যায় তারানাথদার বাড়িতে যাই, একটা গল্প শুনে আসি। তাহলেই মনে হয় তোমার মাথার পাগল পাগল ভাবটা চলে যাবে। সন্ধ্যাবেলা আমি আর বিভূতি মিলে তার বাড়িতে পৌঁছালাম। কিছুক্ষণ দরজা ধাক্কানোর পর সে দরজা খুলল। ওহে, এতদিন পর, তা পথ ভুলে এসেছ নাকি? না গো না, বিভূতির মাথার গন্ডগোলটা ছাড়াতে এসেছি। বেচারার কাজের চাপে মাথার নাকি 12টা বেজে গেছে, এখন তুমিই পারো ছাড়াতে। আচ্ছা, বেশ বেশ, তা চা চলবে তো? চলবে না মানে? একদম চলবে। এরপর চা আর মুড়ি নিয়ে এসে তিনি তার গল্প শুরু করলেন। শিবাই চণ্ডীর বিষ্ণু মশাই কখনো ভূতে বিশ্বাস করতেন না। তার মতো জেদি সাহসী পুরুষ সেকালে খুব কমই ছিল। একদিন সন্ধেবেলা বিষ্ণু মশাই ভিনগা থেকে ফিরছেন। হঠাৎ মনে হলো কে যেন তার পেছন পেছন আসছে। বিষ্ণু মশাই থমকে দাঁড়ালেন, পিছু ফিরে দেখলেন কেউ তো নেই। তাই একটু থেমে আবার চলা শুরু করলেন। চলা শুরু করা মাত্রই আবার সেই পায়ের শব্দ। আগেই বলেছি বিষ্ণু মশাই ভূতে বিশ্বাস করেন না, তাই ব্যাপারটা তার কাছে ভারী অদ্ভুত লাগলো। এমন সময় হঠাৎ কাঁধের ওপর কার যেন একটা দীর্ঘশ্বাস অনুভব করলেন তিনি। বিষ্ণু মশাই চমকে উঠলেন। পুরোপুরি ভয় না পেলেও বুকটা কেঁপে উঠল তার। কেমন যেন ভয় ভয় করল। মন বলল, তবে কি সত্যিই ভূত আছে? যাই হোক, বিষ্ণু মশাই বাড়ি ফিরে গুম হয়ে রইলেন। মুখ হাত ধুয়ে খেয়ে শুয়ে পড়লেন। বাড়িতে শুধু কর্তা আর গিন্নি, ছেলে পুলে নেই। তাদের দুজনেরই সংসার। গিন্নি বললেন, কি হলো কি তোমার? হঠাৎ এত চুপচাপ যে কাজে গিয়েছিলে সে কাজ হয়নি বুঝি? তা ঠিক নয়, তবে বিষ্ণু মশাই তখন সব কথা খুলে বললেন গিন্নিকে। গিন্নি সব শুনে ভয়ে চোখ দুটো কপালে উঠিয়ে বললেন, বলো কি গো, তুমি তো তাহলে ভূতের পাল্লায় পড়েছিলে? বিষ্ণু মশাই একটুও আতঙ্কিত না হয়ে বললেন, থামো তো, যত সব। ভূত আবার কি? ভূত বলে কিছু আছে নাকি? মানুষ মরে গেলে দেহটা পুঁতে অথবা পুড়িয়ে দেওয়া হয়, তারপরে আর কিছুই থাকে না। সে কি, মানুষ তো মরেই ভূত হয়? তাই যদি হতো তাহলে পৃথিবীতে মানুষ বাস করতে পারতো না। যত মানুষ এ যাবৎকালে মরেছে
সবাই ভূত হয়ে মানুষকে তাড়াতো। আহা, সব মানুষ ভূত হবে কেন? যারা অপঘাতে মরে তারাই ভূত হয়। তারও সংখ্যা কি কম? জলে ডুবে, গলায় দড়ি দিয়ে, আগুনে পুড়ে, পথ দুর্ঘটনায় কম লোক মরেছে। তাই কর্তা গিন্নি দুজনেই ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে বিষ্টুমশাই গ্রামের চণ্ডী মণ্ডপে বসে তামাক খেতে খেতে তার বন্ধু বান্ধবদের বললেন কথাটা। সবাই শুনে বললেন, তা তেনারা সব আসেন বই কি, না হলে মনের মধ্যে ভয় ভাবটা আসবে কেন? দেবতা অপদেবতা সবই আসেন। তুমি যে বিশ্বাস করো না সে আলাদা কথা, এই যে এত লোকরে ভূতে ধরছে সে সবই কি মিথ্যে নাকি? বিষ্টুমশাই কোনো কথা না বলে সোজা চলে এলেন পঞ্চাপণ্ডিতের কাছে। তারপর পাজি পুঁথি দেখে জেনে নিলেন অমাবস্যাটা কবে, এবং মনে মনে ঠিক করলেন ওই দিন ভরা অমাবস্যায় ভিন গায়ে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে ভোজঙ্গার ডাঙ্গালে বসে সারাটি রাত কাটাবেন। ভোজঙ্গার ডাঙ্গাল হচ্ছে এই অঞ্চলের শ্মশান। একটি খালের ধারে ডাঙ্গালে যেখানে শবদাহ করা হয়, সেই জায়গাটা ভূতের উপদ্রবের জন্য এমনই কুখ্যাত যে সন্ধ্যের পর চোর ডাকাতেরাও সেখানে যেতে ভয় পায়। বিষ্টুমশাই ঠিক করলেন এই শ্মশানে বসেই তিনি ভূত দেখবেন। অবশ্যই ভূত যদি সত্যিই থাকে তো সেই সঙ্গে গত সন্ধ্যার সেই পায়ের শব্দ বা দীর্ঘশ্বাস পড়াটা যে মনের ভুল সেটাও তিনি প্রমাণ করবেন। মাঝে মাত্র কয়েকটি দিন, তারপর মঙ্গলবারের ঘোর অমাবস্যায় নানা রকম ভাবনা চিন্তা এবং পরিকল্পনা করে বিষ্টুমশাই ভর দুপুরে গিন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরোলেন ভিন গায়ে তার এক আত্মীয়র সঙ্গে দেখা করবেন বলে। আসবার সময় গিন্নিকে বলে এলেন রাতে বোধহয় বাড়ি ফেরা হবে না, তাই যেন কোনো রকম চিন্তা ভাবনা না করে। গিন্নি তো অত শত বুঝলেন না, তাই কর্তাকে নির্ভাবনায় বিদায় দিলেন। বিষ্টুমশাই ধীর পদক্ষেপে পাশের গ্রামে তার এক আত্মীয়র বাড়িতে গিয়ে হাজির হলেন। তারপর সন্ধে পর্যন্ত বেশ চুটিয়ে গল্প করে যখন বিদায় নিতে চাইলেন, তখন তো তারা কিছুতেই ছাড়বেন না। সবাই বললেন, আর না না না, আজ যাওয়া হবে না, এখানে খেয়ে দিয়ে বিশ্রাম করুন, কাল সকালে যাওয়ার কথা চিন্তা করবেন। এই রাত দুপুরে 2 মাইল একা একা যাওয়া কি ঠিক? ঠিক হবে না, আপনি থেকে যান বাপু। বিষ্টুমশাই থাকবেন এটা তো বলে আসেননি, তিনি এসেছেন সময় কাটাতে, তাই বললেন, না গো না, আমার কি হুট করেই কোথাও গিয়ে থাকা চলে নাকি? ঘরের মানুষটা ভাববে কি? বলা নেই কওয়া নেই, মন গেল তাই চলে এসেছি, যেতে আমাকে হবেই। এই কথার পর কথা চলে না। সবাই বলল, তা বেশ করেছেন, সাবধানে যাবেন তাহলে। এই রাত বিরেতে কি করে আপনাকে ছাড়ি বলুন দেখি? পথে কোনো বিপদ হলে কাকে কি বলবো? বিষ্টুমশাই বললেন, কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না, আজ তাহলে আসি। এই বলে পথে নামলেন বিষ্টুমশাই। অমাবস্যার রাত, গ্রামে অন্ধকার, একেবারে ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। কোনো কিছুতেই দিশা চলে না, এক হাত দূরে কি আছে সেটাও দেখা যায় না। সেই অন্ধকারে টর্চের আলোয় পথ দেখে বিষ্টুমশাই চললেন গ্রামের দিকে। কিছু পথ এসেই তিনি হাজির হলেন ভোজঙ্গার ডাঙ্গালে। একবার একটু ভয় ভয় করল, তবে সে ভয়টা কিন্তু ভূতের নয়, সাপের।
বিষ্টুমশাই সাপকে বড় ভয় করেন, তবুও তার জেদ, ভূতের দেখা তাকে পেতেই হবে। সারা রাত তিনি বসে থেকে দেখবেন সত্যিই ভূত বলে কিছু আছে কিনা। বিষ্টুমশাই শ্মশান যাত্রীদের বসবার জায়গায় এসে বসলেন, বসে একটা বিড়ি ধরালেন। চারদিকে বন বাদার, নিশাচর পশু পাখিদের ডানা ঝাপটানির শব্দ আর কর্কশ ডাক ছাড়া কিছুই নেই। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ এক সময় শুনতে পেলেন, এই করে একটা দীর্ঘশ্বাস এবং করুণ একটা আক্ষেপ। তারপর আর কিছুই নেই। বিষ্টুমশাই তবুও বসে রইলেন। কেমন যেন ঘুম আসতে লাগলো তার। এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন কোদাল দিয়ে কুপিয়ে একটা শখ খুঁড়ছে, কিন্তু কাউকেই দেখতে পেলেন না তিনি। হঠাৎ একটা মেটে কলসি শয়ের পাশ দিয়ে গড় গড় করে গড়িয়ে পড়ল জলে। বিষ্টুমশাই সেই দিকে তাকিয়ে দেখলেন একবার, তারপর বললেন, কে বাবা তুমি? কে তুমি? এসব করছো কেন? পারলে একটা শরীর নিয়ে দেখাও তো বাবা। আমি যে অবিশ্বাসী মানুষ, লোককে গিয়ে যেন বলতে পারি সচক্ষে ভূত দেখেছি। বিষ্টুমশাইয়ের সে কথার উত্তরও দিল না কেউ। খানিক বাদে কাঠ কাটার মতো একটা ঠক ঠক শব্দ বিষ্টুমশাইয়ের কানে এলো। বিষ্টুমশাই শব্দটা যেদিক থেকে আসছে সেই দিকে তাকিয়ে রইলেন। এমন সময় দেখলেন একজন লোক ভারী একটা কাঠের বোঝা মাথা থেকে নামিয়ে ধপাস করে একটা শয়ের ওপরে ফেলল। তারপর একের পর এক কাঠ রেখে সাজাতে লাগলো একটা চিতা। বিষ্টুমশাই হেঁকে বললেন, কে গো তুমি? কে তুমি? লোকটি নিরুত্তর। সে বিষ্টুমশাইয়ের দিকে একবার তাকিয়ে খালে নেমে সেই মেটে কলসিটাকে জল পূর্ণ করে তুলে নিয়ে এলো। বিষ্টুমশাই বললেন, এই অন্ধকারে একা একা শখ উঠছ, কাঠ বইছ, চিতা সাজাচ্ছ, জল তুলছ, বলি কার জন্য হে? এইবার উত্তর দিল লোকটি, বলল, সে যার জন্য হোক, একজনের জন্য। কিন্তু আপনি এখানে এই রাত দুপুরে একা বসে কি করছেন? ভূতের ভয় নেই? তোমার আছে? আমি তো ভূত দেখব বলেই বসে আছি। আর ভূত দেখে লাভ নেই, যান ঘরে যান, ঘরে গিয়ে ঘুমুন গে, যান, রাত হয়েছে। বিষ্টুমশাই বললেন, তা ভূত যখন দেখলুম না তখন ঘরে যাব নিশ্চয়ই, কিন্তু শ্মশানে তো মরা নেই, কাঠ সাজাচ্ছ কার জন্য? লোকটি হেসে কিছু না বলেই অন্ধকারে মিলিয়ে গেল। বিষ্টুমশাইয়ের শির দাঁড়াবে কেমন যেন একটা স্রোত নেমে এলো। এক প্রচণ্ড ভয় তাকে যেন পেয়ে বসলো হঠাৎ। খুব শীত করতে লাগলো, সারা গায়ে অসহ্য যন্ত্রণা, সে কি কষ্ট! বিষ্টুমশাই আর থাকতে পারলেন না, কোনো রকমে টলতে টলতে বাড়ি চলে এলেন। এত রাতে বিষ্টুমশাইকে ফিরে আসতে দেখে গিন্নি তো অবাক। বললেন, কি ব্যাপার, তুমি ফিরে এলে যে? তোমার তো থাকবার কথা ছিল। হ্যাঁ, হঠাৎ শরীরটা খুব খারাপ করলো কি না, তাই চলে এলাম। মনে হচ্ছে জ্বর আসবে গো। গিন্নি গায়ে হাত দিয়েই বললেন, জ্বর আসবে কি গো, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। একবার ডাকবো নাকি হরি ডাক্তারকে?
কাল যা করার করো, আজ রাতে নয়। আর এত ভয় পাচ্ছ কেন? কথায় আছে না, যেমন তেমন জ্বর, 2 দিন উপোস করো। 2-1 দিন উপোস থাকলে জ্বর এমনিতেই ছেড়ে যাবে। রাতটা কোনো রকমে কাটলো, কিন্তু জ্বর ছাড়া তো দূরের কথা, জ্বর আরো বাড়তে লাগলো। জ্বরের সঙ্গে শুরু হলো কাঁপুনি। সকালে খবর পেয়ে হরি ডাক্তার এসে ম্যালেরিয়ার ওষুধ দিলেন, কিন্তু জ্বর কমল না। দুপুরের পর থেকে শুরু হলো ভুল বকা। গিন্নি তো কান্নাকাটি করে লোকজন জড়ো করালেন। সবাই বলল, ওঝা বদ্যি করো, এ জ্বর ডাক্তারি ওষুধে সারবে না গো। কিন্তু দুঃখের কথা এই যে এই গ্রামের ধারের কাছেও তখন কোনো ওঝা বদ্যি ছিল না। তবে যেখানে যিনি আছেন তার কাছেই খবর পাঠানো হলো। অবশেষে সারাদিনের পর অনেক রাতে একজন ওঝা এসে উপস্থিত হলেন। এটা কি বিষ্টু মশাইয়ের বাড়ি? শুনলাম তেনাকে নাকি ভূতে ধরেছে। বিষ্টু মশাইয়ের বাড়িতে তখন অনেক লোকজন। তারা বললেন তিনি কোথা থেকে এসেছেন। বৈদ্য বললেন, কাল উনি যেখানে গিয়েছিলেন আমি সেখান থেকে এসেছি। শুনলাম আপনারা ওঝার খোঁজ করছেন, তা আমি কি একটু দেখতে পারি তাকে? নিশ্চয় নিশ্চয়, পারেন পারেন, আসেন ভেতরে আসুন। জ্বরের ঘরে উনি ভুল বকছেন আর এমন এমন সব কথা বলছেন যাতে বোঝাই যাচ্ছে ওকে ভূতে ধরেছে। যিনি এলেন তিনি নীরবে ঘরের মধ্যে ঢুকে বিষ্টু মশাইয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর সবাইকে ঘরের বাইরে যেতে বললেন। রোগীকে আপাতমস্তক একবার দেখে মৃদুস্বরে ডাক দিলেন, বিষ্টুবাবু, বিষ্টুবাবু। বিষ্টু মশাই ঘোরের মধ্যে ছিলেন। এবার অল্প করে তাকালেন তার দিকে। তাকিয়েই শিউরে উঠলেন। ভয়ে তার চোখ মুখের চেহারা অন্যরকম হয়ে গেল। আতঙ্কিত হয়ে বললেন, কে তুমি? আমাকে চিনতে পারছো না? তুমি সেই, তুমি এখানে কেন? তুমি যে আমাকে দেখতে চেয়েছিলে, তাই তো তোমার কাছে এসেছি। তো তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। তা কি হয়? আমি তো তোমাকে নিতে এসেছি। কাল অত করে তোমার জন্য শখ করলাম, কাঠ কেটে চিতা সাজালাম, কলসিতে জল ভরে রাখলাম, সে তো তোমারই জন্যে। এখন থেকে আমরা 2 বন্ধুতে একসঙ্গে ঘুরে বেড়াবো। কেউ কাকে আর অবিশ্বাস করব না। না 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 না, তুমি চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি চলে যাও। কিন্তু কাল যখন সামনে এসে দাঁড়ায় তখন কি সে সহজে যায়? বিষ্টু মশাই দেখলে গত রাতে শ্মশানে দেখা সেই লোকটি কেমন যেন ঘোলাটে চোখে তার দিকে তাকিয়ে আছে। লোকটির মুখ কি ভয়ানক! হঠাৎ দেখলে তার চেহারাটায় কেমন যেন পরিবর্তন হচ্ছে। গায়ের মাংসগুলো গলে গলে খসে পড়ছে। দেখতে দেখতে লোকটির চেহারা একটি কঙ্কালে পরিণত হলো। আর সেই কঙ্কালের চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে পড়তে লাগলো। সেই সঙ্গে কি ভয়ানক ফ্যাস ফ্যাসে গলার হাসি! বিষ্টু মশাই ভয়ে 2 চোখ বুঝে আর্তনাদ করে উঠলেন। বাইরে যারা অপেক্ষা করছিলেন তারা সবাই দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। কিন্তু এ কি, ঘরের ভেতর কেউ নেই। কোথায় গেলেন উনি? সেই ভিন গায়ের আগন্তুক
তবে বিষ্টমশাই আছে, প্রাণহীন দেহ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে অন্তিম শয়ানে। ভোজঙ্গার ডাঙ্গালে সেই রাতেই সৎকার হলো তার। অবশ্য তার চিতা তো একদিন আগেই সাজানো ছিল, কলসি ভর্তি জলটাও রাখা ছিল এক পাশে। গল্পটি শেষ করে তারানাথ বাবু থামলেন। তারপর তিনি বললেন, সেদিন যদি আমি এই গ্রামের কাছাকাছি থাকতাম তাহলে হয়তো আমাকে ডাকা হতো, আর সে প্রাণে বেঁচে যেত। যা ভাগ্যে ছিল তাই হয়েছে। কে বলেছিল তাকে এত মাতব্বরি করতে? যা, এখন স্বর্গে গিয়ে ভূত বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে থাক, জানা। এই বলে আমি আর বিভূতি সেদিনের মতো বাড়ি ফিরে আসলাম। এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও বটপুরি গ্রামের বিভীষিকা। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি রেড এফএম সাসপেন্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও নতুন নতুন এই ধরনের ভৌতিক, অলৌকিক, রহস্যজনক গল্প পেতে আমাদের পাশে থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর আপনাদেরও ঘটে যাওয়া কোনো গল্প আমাদের এই আইডিতে পাঠাতে পারেন। ইমেল আইডি virally53@gmail.com। এই মেইল আইডিতে গল্প সেন্ড করতে পারেন। সেই গল্প আমার ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।